মোটামুটি। এই মোটামুটি শব্দের প্রয়োগ বাঙালিদের থেকে শেখা উচিত। ধরুন রাস্তায় আপনার সাথে চেনা কারুর দেখা হলো, তাহলে আপনি কি জিজ্ঞাসা করবেন? কি, বাড়িতে সবাই ভালো তো? এবার উল্টো দিকের ব্যক্তিটি যদি বাঙালি হয় তাহলে নিঃসন্দেহে উত্তর আসবে, ওই মোটামুটি চলে যাচ্ছে আর কি। এবার ধরুন আপনি পাশের পাড়ার তরুণ কাকুর ছেলের পরীক্ষার রেজাল্ট জানতে চাইলেন, সেই ক্ষেত্রেও কিন্তু ওই একই উত্তরই পাবেন, মোটামুটি করেছে। রান্নার প্রশংসা থেকে শুরু করে নিজের ক্রিয়েটিভিটির তারিফ পাওয়া বা পরীক্ষা পর্বের প্রস্তুতি থেকে অফিসের কর্মরত মানুষদের মাইনে, সবকিছুতেই কিন্তু বাঙালিদের একটিমাত্রই ধার্য উত্তর রয়েছে, মোটামুটি। তবে আজকে আমি আপনাদের যে গল্পটা বলতে চলেছি সেটাও কিন্তু মোটামুটি একটা প্রেমের গল্প বলাই যায়। তাহলে চলুন না, আর দেরি কিসে, বাকি গল্পটা শুনে নিন এই সৃজনী মানে আমার মুখে। শীতের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধু মাসটাই ফেব্রুয়ারি, বসন্ত শীত কোনো কিছুর লেশমাত্রই নেই। তবুও ভোরে হাঁটতে এলে এই স্নিগ্ধতা ভরা পরিবেশটা উপভোগ করা যায়। ছোট থেকেই আমার এই অভ্যেস। আমাদের অ্যাপার্টমেন্টের পাশে যে পার্কটা আছে সেখানে হাঁটতে আসা। বাবা মারা যাওয়ার পরেও বাবার তৈরি করে দেওয়া এই অভ্যেসটা নিজের থেকে কোনো মতেই দূর হতে দিইনি আমি। এখন সকাল 7টা বাজতে না বাজতেই রোদের তেজ বাড়তে শুরু করে। তবে সত্যি বলতে রোদের প্রথম যে মিষ্টি রোশনাইটা আমার শরীর স্পর্শ করে, তখন আমার মনে হয় সেই রোদের ছটা যেন আমার শরীর ভেদ করে মনের সমস্ত ক্ষতগুলোতে একটা আরামের প্রলেপ লেপে দিয়ে যাচ্ছে। তবে আজ আর আমার হাতে একদম সময় নেই, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে শেষবারের মতো মন খুলে শ্বাস নিয়ে নিলাম আমার প্রিয় শহর, ভালোবাসার শহর কলকাতার এই মিঠের বাতাসকে। জানি না ও দেশের বাতাসেও এমন মায়াবী গন্ধ মিশে থাকবে কিনা। কি সৃজনী দেবী, চললি তাহলে? তোর কথাই ভাবছিলাম শ্রেষ্ঠা। আরে একটু দেরি হয়ে গেল ঘুম ভাঙতে। তারপর বল, প্যাকিং ডান? ওই আর কি। তোর মনে আছে সৃজা, এই দোলনা চড়া নিয়ে কত স্মৃতি আছে। তুই কি ভয় পেতিস? এখনো ভয় পাই, যদি আমার ওজনের ভারে দোলনাটা ভেঙে যায়। এখনো মনে রেখেছিস সেই কথাগুলো? ছোটবেলার তিক্ত অভিজ্ঞতা ভুলে যাওয়াই তো ভালো সৃজা। ভুলে তো যাওয়াই যায়, যদি সেই ঘটনাগুলো স্মৃতির পাতা থেকে মলিন হয়ে যায়। কিন্তু সেটা তো হয়নি শ্রেষ্ঠা। বুলি করা, কারোর শারীরিক গঠন নিয়ে মজা করা, বিভিন্ন মৌখিক অঙ্গভঙ্গি, অদ্ভুত অদ্ভুত নাম দেওয়া, সবই তো চলছে এখনো অবধি। এই তো কালকেও 5C এর কাকলি আন্টি আমাকে ডেকে বললেন, সৃজা বিদেশে যাচ্ছ, সেখানে তো নিজের কাজ নিজেকেই করতে হয়, দেখবে এবার তুমি একটু ছড়তে পারো। তাহলে এবার তুই বল, আমার এই তিক্ত অভিজ্ঞতা ছোটবেলাতে কি থেমে আছে? এই কাকলি আন্টির সব কিছুতে বাড়াবাড়ি। আমাকেও বলেছিল এবার একটু মোটা হ, না হলে সামনের বৈশাখ মাস দেখবো কবে কাল বৈশাখী ঝড়ে উড়ে গেছিস। আমিও বলেছি মুখের উপর, উড়ে যাওয়ার সময় তোমাকেও সাথে করে নিয়ে যাব। তুই পারিসও। তা নয় তো কি, কেউ বেশি রোগা হতে পারবে না, কেউ মোটা হতে পারবে না। আরে আমরা রোগা হব না মোটা হব সেটাও কি সমাজ ঠিক করে দেবে? এরপর তো দেখছি এমন দিন আসবে যেখানে এটাও শুনতে হতে পারে আমি কখন শ্বাস নেব সেটাও নাকি সমাজই ঠিক করে দেবে। উফ, কে যে ঠিক আর কে যে ভুল সত্যিই মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি। বাট ফর দ্য ওয়ান লাস্ট টাইম, তোর আমার পছন্দ ম্যাজিক ম্যানার চরকা কাটা বুড়ি সারা জীবন বেঁচে থাকুক এই মোটু পাতলু কি জড়ি। You will be missed by me, by this apartment, by this playground, by this city,
the late night conversation, the evening walk, the beautiful morning walk. তোকে খুব মনে পড়বে রে সৃজা। এই ইমোশনলেস শহরেও শ্রেষ্ঠার মতো বন্ধু পাওয়া যায়, যারা সত্যি আমাদের জীবনের শ্রেষ্ঠতম উপহার হিসেবে থেকে যায়। আজও কি হাঁটতে যাওয়ার খুব দরকার ছিল সৃজা? এই সুযোগ আর দ্বিতীয়বার পাবো কিনা সেটাও তো এখন অবধি জানি না মা, তাই শেষ বিদায়টুকু জানিয়ে এলাম। মা আমাদের জন্ম দিলেও মায়ের সাথে সন্তানদের নারীর টান, তাই মায়েরা যেমন ছেলেমেয়ের চোখ মুখ দেখে তার মনের অবস্থা পরিষ্কারভাবে পড়ে নিতে পারে, ঠিক একইভাবে মায়ের ভাবগতিক দেখেও আমরা সন্তানরাও কিন্তু আঁচ করে নিতে পারি তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে। মায়ের উস্কো খুস্কো চুল, অন্য মনস্কতা দেখে বুঝেছিলাম মা বোধহয় আমায় কিছু একটা বলতে চাইছে, তাই টেবিল থেকে কাঁচের গ্লাসটা তুলে মাকে জিজ্ঞাসা করি, কিছু বলবে? শৈবালের সাথে শেষ একবার কথা বললে হতো না? মায়ের কথাটা শুনে আমার বুকের ভেতরে আবার ঝড় বয়ে গেল। যে নামটা আমার শুনতে একেবারেই ভালো লাগে না, সেই নামটা কেন? আমি কাঁচের টেবিলে গ্লাসটা এমন জোরে রাখলাম যে আওয়াজে মাও একটু ঘাবড়ে গেছিল। না, আমি মায়ের প্রশ্নের কোনো উত্তর করিনি, তবে মা আমার এই ব্যবহারে হয়তো বুঝে গেছিল আমার উত্তরটা ঠিক কি হতে পারে। ঘরে এসে স্নান সেরে তোয়ালেটা ব্যালকনিতে টান টান করে মেলে দিলাম। সময় এখন সকাল 9টা, বেরোতে হবে ওই 11টা নাগাদ। কেননা এই দেখেছেন, এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, কিন্তু আমার সাথে তো আপনাদের সেভাবে পরিচয়টাই সারা হয়নি। আমি সৃজনী বসু। দেখতে শুনতে ঠিকঠাক হলো আমার সম্পর্কে একটাই কথা আমি বেশিরভাগ সময় শুনে আসি, তোমায় দেখতে সুন্দর হলেও তুমি একটু মোটা, ভুঁড়িটা তোমার বাহ্যিক সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ছোটবেলায় রাগ করতাম, টিনেজে যারা এমন মন্তব্য করতেন তাদের জাস্টিফিকেশন দিতাম, বডি শেমিং ইজ এ টাইপ অফ মেন্টাল টর্চার উইচ অকার্স ক্রাইম। আর ধীরে ধীরে যত বড় হলাম তখন বিষয়টা গা সওয়া করে নিলাম আর কি। আর এখন তো আমার মানুষের চামড়ার ওপর গন্ডারের চামড়ার প্রলেপ পড়ে গেছে। এখন এমন কোনো মন্তব্যই আমাকে আর স্পর্শ করতে পারে না। তা এই মোটা মেয়েটি মানে আমি মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করে বর্তমানে একটি অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কর্মরতা বিগত 4 বছর হলো। আমার মা বিদিশা দেবী ভূগোলের শিক্ষিকা। আমার পরিবার বলতে শুধু এইটুকুই, আমি আর মা আর আমাদের এই ছোট্ট ফ্ল্যাট। তবে আজ আমরা চলে যাচ্ছি ক্যালিফোর্নিয়া পার্মানেন্টলি। চাকরি সূত্রেই আমার এই বিদেশ বাড়ি। তবে খোলা চোখে যা দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে। নিজের শহরকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাওয়ার পিছনে একটা মোক্ষম কারণ দরকার হয়, আর সেই রকম একটা কারণ আমার জীবনেও রয়েছে, যা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। আর এই দুঃস্বপ্নকে কাটিয়ে ওঠার জন্যই এই শহর ছাড়াটা জরুরি। ব্যাগটা ঠিক করে গুছিয়ে নে সৃজা। এমনিতে তো আর সবকিছু বাক্সবন্দি করে নিয়ে যাওয়া যায় না, তবুও যতটা নিয়ে যাওয়া যায়। কেন নেওয়া যায় না মা? এক্সট্রা ব্যাগেজের চিন্তা করছো কি? না রে, এ যে সে জিনিস তো নয়। এই বাড়ির এতগুলো বছরের স্মৃতি বাক্সবন্দি করতে পারবি? তোর ছোটবেলাকে বাক্সবন্দি করতে পারবি? তোমার খুব কষ্ট হচ্ছে না মা? সে তো তোরও কষ্ট হচ্ছে, আমি কি কিছু বুঝি না ভাবছিস? মায়ের কথায় আমি হাসলাম শুধু। তোর আমার ওপর খুব অভিমান জমে আছে না রে মা?
সেদিন আমার উচিত ছিল। থাক না মা, আবার পুরনো কবর ঘুরে কি লাভ বলো তো? আচ্ছা শোনো না, বইগুলো এই ব্যাগটাতে অ্যাডজাস্ট করতে হবে, আর চার্জারগুলো সব হ্যান্ড ব্যাগে যাবে। আর ওহো, ফোনের চার্জার! ফোনের চার্জার থেকে মনে পড়লো, আজ সকাল থেকে একটিবারও ফোনে হাত দিইনি আমি। ফোনটা খুলতেই দেখলাম 10টা মিসড কল, তাও আবার শৈবালের। মাথাটা আবার গরম হতে শুরু করলো। আগে যে শৈবালের ফোন এলে আনন্দে আত্মহারা হয়ে যেতাম আমি, আজ সেই আমি এই মানুষটার নাম, তার ছায়াটুকু সহ্য করতে পারছি না। বুঝতে পারছি এই শৈবালকে নিয়ে, আমার জীবনে ওর অস্তিত্ব নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে। একটা একটা করে সব উত্তরগুলো বলি। শৈবাল চ্যাটার্জি আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেই ক্লাস 5 থেকে। সেই বন্ধুত্ব যত দিন গেছে ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়েছে। আমাদের দুই পরিবারের মধ্যেও পরিচয় পরিচিতি ছিল, এমনকি দুবারের মধ্যে বেশ যাতায়াতও ছিল। শৈবাল আইটিতে আছে এবং ছেলে হিসাবেও এক ঘর, তাই প্রথম থেকেই আমার মায়ের আমাদের এই সম্পর্কে কোনো রকমই আপত্তি ছিল না। শৈবালই একমাত্র ছিল যে আমার মধ্যে আবার আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল। রোগা মোটা ফর্সা কালো দিয়ে কখনো কারো সৌন্দর্যতা মাপা যায় না, আর ওর নিরিখে এই শহরে আমি অন্যতম সুন্দর মহিলা। ওর সাথে দেখা হলে ও আমাকে বলতো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। প্রথমত এটা আষাঢ় মাস, আর দ্বিতীয়ত কটা বাজছে এখন? আরে বর্ষাকাল তো, তাই রাস্তাঘাটে এত জ্যাম যে তোকে কি বলবো। ওই রাস্তা দিয়ে না আমিও 1 ঘন্টা আগে এসেছি রে। কই, তখন তো জ্যাম ছিল না। আরে কলকাতার রাস্তা, এ দেখলি ফাঁকা, অমনি পরক্ষণেই। থাক থাক, হয়েছে, আর জাস্টিফাই করতে হবে না তোকে। মোদ্দা কথা, ইউ আর লেট। সৃজা, এটা তোর জন্য। সেই একটা লাল আর হলুদ গোলাপ, কি পাগল ছেলেটা। ওর কথা অনুযায়ী আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসার নয়, আমাদের সম্পর্কটা ভালো বন্ধুত্বেরও। তাই ও আমাকে কখনোই লাল গোলাপ দেবে না, আর দেয়ও না। যখনই দেখা করে তখনই হাতে করে এই একটা লাল গোলাপ আর একটা হলুদ গোলাপ আমার জন্য ঠিকই নিয়ে আসে। সৃজনী খুশ হওয়া। যাক, এইবারের মতো তাহলে মামলা ডিসমিসড। আরে দূর মশাই, শুনুন না, দুজনে মিলে অর্ধেক রাস্তা দূরে হাঁটছে, একটু আগে পিছু করে হাঁটতে পারেন না? ভদ্রভাবে কথা বলুন। আগে নিজের শরীর ঠিক করুন, যত শৈবাল, এই শৈবাল, আরে এই শৈবাল, ছাড় না। কেন আটকালি আমাকে? আজ আমি ওকে দেখিয়ে দিতাম যে শৈবাল চ্যাটার্জি কি জিনিস। তুই তো নিজেই বলতিস আমাকে, যখন কেউ কাউকে অপমান করতে উদ্যত হয় তার মানে এটাই ধরে নেওয়া উচিত সেও কারোর দ্বারা অপমানিত হয়েছে। আমাদের এই রংচঙের সমাজে খেটে খাওয়া মানুষদের ওপরতলার মানুষরা কিভাবে পায়ের তলায় পিষে রাখে সেটা তো আমরাও বুঝি, বল। সেসব আলাদা রে সৃজা, কিন্তু উনি তো আমাদের ডাইরেক্টলি মোটা বলে অপমান করছেন। করছে তো করতে দে। আচ্ছা, তুই ওনাকে বোঝালে উনি কি একবারেই বুঝে যেতেন যে উনি যেটা করছেন সেটা ভুল? আচ্ছা, উনি তো না হয় অটো চালান, আর আমরা যে ঝাঁ চকচক অফিসে চাকরি করি সেখানে আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় না? আমাদের আশেপাশের সব শিক্ষিত এলিট ক্লাস লোকেরা যখন আমাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে, তখনও কি তুই এইভাবেই রেগে গিয়ে তর্ক করতে চাস? পারতিস না রে। মুখে বলা অপমান গায়ে লাগে না, তবে তাচ্ছিল্যতার চাহনি বড় ভয়ঙ্কর। খুব বড় হয়ে গেছিস। হাওয়া দিচ্ছে খুব সৃজা, মনে হয় বৃষ্টি আসবে। আসতে দে না, আমাদের শরীর থেকে সমস্ত ক্লানি ধুয়ে মুছে নিয়ে যাক এই বৃষ্টি। আজ এই শহর
এই রডোডেন্ড্রন গাছ, এই মিঠেল হাওয়া, এই ঘন মেঘের আকাশকে সাক্ষী রেখে আমি তোকে প্রমিস করছি, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক আমি তোর সাথে ছিলাম, আছি, থাকবো। উইল ইউ ম্যারি মি সৃজা? দিনটা ছিল 9ই জানুয়ারি, আজ থেকে ঠিক 1.5 মাস আগে, আমার জন্মদিন। তবে সেই দিনটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন বিকেলে আমার সাথে শৈবালের বিয়ের পাকা কথা হবে। সকাল থেকেই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু আমি যেন ডুবে আছি অন্য এক জগতে। এতদিনে আমার মনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে, তাই সূর্যি মামা ঢলে পড়ার আগেই জন্মদিনে শৈবালের দেওয়া শাড়িটি পরে তৈরি হলাম আমি। বলছি, তোমরা একটু অতিথি আপ্যায়নের দিকটা দেখে নাও না গো। আমি একা মানুষ, সব দিকটা সামলে উঠতে পারছি না। কই রে সৃজা, তুই তৈরি হলি? দেখো তো তোমার মেয়েকে এবার একটু সুন্দরী লাগছে কিনা। মায়ের চোখে জল, নিজের চোখের কোল থেকে কাজল নিয়ে আমার মাথার পিছনের দিকে নজর থেকে বাজার তিলক এঁকে দিয়ে মা বলল, দেখি তো আজকে আমার মেয়েটাকে মোটা বলে খেপায়। আমার মেয়ে সবচেয়ে সুন্দর। মাকে জড়িয়ে ধরলাম আমি। অন্যদিকে ঘড়ির কাঁটা জানান দিল 6টা বেজে গেছে। তার সাথে সাথে বেজে উঠল কলিং বেল। শৈবালের বাড়ি থেকে সকলে এসে পড়েছে। তারপর মিষ্টি মুখ পর্ব শেষ হওয়ার পর এলো আসল পর্ব, বলা ভালো সার্কাস পর্ব, যে পর্বের জন্য আমি, মা, এমনকি শৈবালও মানসিকভাবে প্রস্তুত ছিল না। শৈবালের মা গলা খাঁকড়িয়ে বলে উঠলেন, দেখুন দিদি, আমাদের কোনো দাবি দেওয়া নেই। ছেলে নতুন ফ্ল্যাট কিনেছে, সে ফ্ল্যাট আবার নিজে সাজিয়েও নিয়েছে। তবে কিনা একটা কথা বুঝলেন কি, আজকালকার দিনে কম রোজগারে পরিবারের মেয়েরও বিয়ে হয়, কিন্তু মেয়ের ওজন যদি হয় 80-র উপর, তাহলে বিয়ে হওয়াটা একটু চাপের। শৈবালের মায়ের মুখে কথাটা শুনে ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা নিমেষের মধ্যে উধাও হয়ে গেল আমার। এসব কি বলছেন কাকিমা? উনি তো সবটা জানেন, তারপরেও। যদিও মা চুপ থাকলেন না, তিনি বলে উঠলেন, দিদি, কোনো মানুষ চায় না তার স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করতে। সৃজাকে তো আপনারা আজ থেকে দেখছেন না, এই 2 বছর আগের থেকে রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণটা বেশি হওয়ার জন্য ওর ওজনটা এদিক ওদিক হয়েছে। ওই থাইরয়েডের সমস্যা যাকে বলে। আজকাল অনেক মহিলাই এর শিকার। তবে সমস্যা আছে যেমন, তার সমাধানও তো আছে। হ্যাঁ দিদি, এটা একদম ঠিক বলেছেন। সমস্যা থাকলে সমাধানও আছে। এই যে সৃজনী বিয়ের পর আমাদের বাড়ি যাবে, ওর মাঝে মধ্যেই যে শরীরের বিভিন্ন সমস্যা হয়, সবচেয়ে বড় কথা বাচ্চা কাচ্চা হওয়াতে কত সমস্যা হয়। আমাদেরই এত বড় বাড়ি, এত সম্পত্তি, আমাদেরও তো আমাদের পুত্রবধূর থেকে কিছু চাহিদা থাকবে নাকি? আমাদেরও তো একটা উত্তরাধিকার চাই। কিন্তু দিদি, এটা ভুল কথা যে ওজন বেশি হলে বা থাইরয়েড থাকলে কোনো মেয়ে মা হতে পারে না। হ্যাঁ, সমস্যা হতে পারে, তবে অসম্ভব একেবারেই নয়। বেশ দিদি, তর্কের খাতিরে আমি না হয় আপনার কথা মেনে নিলুম। তবে ওজন বেশি হওয়ার কারণে সৃজা যে একটু দৌড়ঝাঁপ করলেই হাঁপিয়ে যায়, কাজ করতে করতে চোখে মুখে ক্লান্তি ফুটে ওঠে, সেটাও তো আর মেনে নেওয়া যায় না। বা ধরুন ওর খাওয়া দাওয়া, ওষুধ, এসব খরচ তো এরপর থেকে আমাদেরই বহন করতে হবে সারা জীবনের জন্য। তা আপনারা যদি কিছু বন্দোবস্ত করে দেন। না না, চিন্তা করবেন না, সৃজনী ওই বাড়িতে আমাদের মেয়ের মতোই থাকবে। এসব কি বলছে শৈবালের মা? পণ চাইছে নিজের ছেলের সাথে একটা মোটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য? পণ চাইছে? কই, 2 বছর আগেও যখন আমার দৈহিক কোনো সমস্যা ছিল না, তখন তো ওনাদের কোনো সমস্যা ছিল না আমাকে নিয়ে। তখন তো আমাদের বিয়ের জন্য কত তাড়া দিতেন।
আর আজ এই পরিস্থিতিতে ওনারা এসব বলতে পারছেন। আর শৈবাল, সে চুপ কেন? একবারও বিরোধিতা করতে পারছে না এসবে। শৈবাল তো নিজেও ওবেসিটির পেশেন্ট, তার ওজনও তো আমার মতোই। কই, কেউ তো তাকে নিয়ে কোনো মন্তব্য করছে না। এসব কি বলছেন দিদি? শৈবালেরও তো ওজন সংক্রান্ত সমস্যা সেই ছোটবেলা থেকে। কই, এ বিষয়ে আমরা তো কখনো কিছু বলিনি। দিদি, ছেলে হলো গিয়ে সোনার আংটি, আর কথাতেই তো আছে সোনার আংটি আবার বেঁকা। আমি আর চুপ থাকতে পারিনি, নিজের রাগ উপড়ে ফেলেছিলাম তাদের ওপর। কিন্তু কাকিমা, সোনার আংটি বেঁকা হলেও কি সেটা আমরা পরি না? তো সেটা তো সেই স্যাঁকড়ার কাছেই নিয়ে যেতে হয় ঠিক করাতে। তাই সোনার আংটি বেঁকা হলেও রূপোর আংটির মতোই, কিন্তু সেটা ইউজলেস। শৈবালের মা বোধহয় কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমি আর কাউকে কিচ্ছুটি বলার সুযোগ দিইনি সেদিন। কিছু মনে করো না কাকিমা, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে নতুনভাবে সংসার পাতার স্বপ্ন আমি দেখতে চাই না। কথাটা বলে আর এক পাও দাঁড়াইনি। আমি ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। যদিও অনেক কথাই আমার কানে এসেছিল এরপর। শৈবালের মা চিৎকার করে বলেছিলেন, খালি বড় বড় কথা না, আমাদের বাড়ি বলেই এই মেয়ের সাথে অন্তত বিয়ের কথাটুকু এগিয়েছিল, নইলে রোগের ডিপুকে কে নিজের বাড়ির বউ করে শুনি? কথায় কথায় অসুস্থ হয়ে পড়ে। এই চলো এখান থেকে, শরীর তো নয় যেন গুদাম ঘর। আমি আর শুনতে পারছিলাম না। দু হাত দিয়ে কান চেপে ধরে কান্নায় ভেঙে পড়েছিলাম সেদিন। তারপর কি হয়েছিল আমি আর কিচ্ছু জানি না, বলা ভালো, জানার চেষ্টা করিনি। শুধু পরের দিন জানতে পেরেছিলাম শৈবালের মায়ের চিৎকারে আমাদের ফ্ল্যাটের আশেপাশে লোকজন জড়ো হয়ে গিয়েছিল। আর শৈবাল, সে কলের পুতুলের মতো তার বাবা মায়ের সাথে বেরিয়ে গিয়েছিল আমাদের বাড়ি থেকে, একবার ফিরেও তাকায়নি। সেদিনের পর থেকে আমি মন থেকে মেনে নিয়েছি, এই শহরে কোনো প্রমিসের কোনো দাম নেই। শৈবাল বহুবার চেষ্টা করেছে আমার সাথে কথা বলতে, এমনকি আমার অফিস অবধি গেছে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমি এড়িয়ে গেছি ওকে বারংবার। কেনই বা তাকে আরেকটা সুযোগ দেব আমি? সমস্ত প্রিভিলেজ কি শুধু ছেলেদের জন্য? বিয়ে ভাঙা মানে একটা মেয়ের লজ্জা কেন হবে? কেন সেই ছেলেটির ওপর কোনো লজ্জা বস্ত্র চাপানো হয় না? কেন বিয়ে ভেঙে যাওয়াতে আমাকে সকলের কাছে করুণার পাত্রী হয়ে উঠতে হচ্ছে? আমি তো কারোর করুণা চাই না। কেন বারবার শৈবাল আমাকে আমার বিবেকবোধের কাছে হারিয়ে দিচ্ছে? কেন কেন কেন? সৃজা, এবার আমাদের বেরোনো উচিত। হ্যাঁ মা, চলো এবার। ঘড়িতে সময় 10:30। আমি প্রস্তুত শহর ছেড়ে যাওয়ার জন্য। যে শহরে আমার আর শৈবালের স্মৃতির চারিপাশে লেপ্টে আছে, সেই শহরে মন খুলে নিঃশ্বাস নেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিলাম। আমি আর মাও রওনা দিলাম এয়ারপোর্টের পথে। মা, তুমি ছোট ব্যাগগুলো নামিয়ে নাও, আমি পেমেন্টটা করে বড় ব্যাগগুলো নামাচ্ছি। সৃজনী, না না না, কোনো মতে শেষ বেলায় এসে আমি এই ডাকটা শুনতে চাই না, কোনো মতেই নয়। সৃজনী প্লিজ, একটিবার সুযোগ দে, একটা সুযোগ। আমি তোকে আটকাতে আসিনি, সেই অধিকার আমার আর নেই। তাহলে কেন এসেছি সেখানে? সৃজনী, আমাকে 5টা মিনিট সময় দে, আমি তোকে সব বলছি। এই 5 মিনিট পর যদি তোর মনে হয় তুই চলে যা, আমি তোকে আর আটকাবো না, প্রমিস। বল। সৃজনী, সেদিন যা হয়েছিল তার জন্য দায়ী খানিকটা আমি পারিনি প্রতিবাদ করতে, আমি পারিনি তোর পাশে দাঁড়াতে। তবে তোর কি মনে হয় খারাপ কথা শুধু তোকে শুনতে হয়েছে, আমাকে শুনতে হয়নি? এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই শৈবাল। আছে সৃজা, আছে। আমি বুঝতে পারি সৃজা, সেদিন তোর কতটা খারাপ লাগছিল,
আমাকে যখন সবাই বলতো এই ছেলেকে কে বিয়ে করবে, সারা শরীরে এত দাগ, তখন আমারও খুব খারাপ লাগতো। আমিও তো বলতে পারতাম না কিছু। তারপর আমরা দুজন একে অপরের ঢাল হয়ে দাঁড়ালাম। দাঁড়াতে আর পারলে কই শৈবাল? সেদিন পারিনি আন্টি, আজ পেরেছি। আজ আমি আমার সাথে আরো একজনকে এনেছি। দেখলাম শৈবালের মা। তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার আর নেই। সেদিন ওই কথাগুলো বলে সাময়িকভাবে আমি জয়ী হয়েছিলাম ঠিকই, কিন্তু সেদিন আমি আমার জীবনের সব থেকে মূল্যবান দুটো জিনিসও হারিয়ে ফেলেছি। এক আমার ছেলে, আর দুই আমার মনুষ্যত্ববোধ, আত্মসম্মান। একটা সংসার টিকে থাকে সৎ উদ্দেশ্য ও একসাথে থাকায়। সেখানে রোগা মোটা ফর্সা কালোর কোনো প্রভাবই যে থাকে না, এই একটা কথা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল। সৃজা, তোকে আমাদের সাথে থাকতে হবে না রে। তুই আমার ছেলেটাকে ছেড়ে অন্তত যাস না। চলো মা, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দাঁড়া সৃজা, যা সিদ্ধান্ত নিবি ভেবে নিস, পরে যেন রিগ্রেট করতে না হয় তোর এই সিদ্ধান্তের জন্য। আমি আর কি করতে পারি মা? অনেক কিছু করতে পারিস। আমার মায়ের বলা প্রত্যেকটা কথাকে ভুল প্রমাণিত করতে পারিস। এই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা আমাদের নতুন পৃথিবী বানাতে পারি। এই মোটা আর এই মুটি দুজনে মিলে একটা মোটামুটি সংসার গড়ে তুলতে পারি। আমি কিচ্ছু করতে পারবো না। আমি এসব কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। তোকে ছাড়া। থাকবি আমার সাথে? হ্যাঁ, দাঁড়া 1 মিনিট। কই গেল? এই তো। ফর দ্য লাস্ট ওয়ান টাইম, সৃজনী বসু, আমার সব ভুল ক্ষমা করে আমার সাথে একটা মোটামুটি সংসার গড়ে তুলতে পারবে? আজ 15ই ফাল্গুন, আমার আর আমার ছোট্টবেলার বন্ধু শৈবালের বিয়ে, তাও পরিবারের সকলের আশীর্বাদে। তবে জানেন তো কি, কিছু কিছু গল্প এমনও থাকে যার শুরুটা মোটামুটি হলেও শেষটা কিন্তু ফাটাফাটিই হয়।